সকলকে ঈদের শুভেচ্ছা। আজকে আমরা যে বিভাগটি বা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যৌক্তিক বিভাগ। গত দুটি ক্লাসে আমরা যৌক্তিক বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে তারই ধারাবাহিকতায় আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দ্বিকোটিক বিভাগ। তোমরা সকলেই জানো যে যৌক্তিক বিভাগে আমরা কি করতাম। আমরা কোনো একটি নীতি বা সূত্রের ভিত্তিতে একটা উচ্চতর জাতি বা শ্রেণীকে তার অন্তর্গত নিম্নতর উপজাতি বা শ্রেণীতে ভাগ করার যে প্রক্রিয়া ছিল সেটাকেই আমরা বলছিলাম যৌক্তিক বিভাগ। যৌক্তিক বিভাগে আমরা যে সমস্যাগুলো পেতাম সেটা হচ্ছে যে এই প্রক্রিয়াটি একটি জটিল প্রক্রিয়া ছিল এবং এই প্রক্রিয়াতে যে নিয়মগুলো ছিল সেই নিয়মগুলো যদি আমরা যথাযথভাবে পালন না করতাম সেক্ষেত্রে আমাদের একটু ভুল হওয়ার সম্ভাবনা থাকতো। তো সেই সব দিক বিবেচনা করে যুক্তিবিদরা একটি নতুন পদ্ধতি, খুব সহজ এবং সরল পদ্ধতি আবিষ্কার করেন। সেই পদ্ধতিটির নামই হচ্ছে দ্বিকোটিক বিভাগ, যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা প্রথমেই জেনে নিই যে দ্বিকোটিক বিভাগ বলতে কি বোঝায়। এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমরা দ্বিকোটিক বিভাগের সংজ্ঞা বলতে পারি এটাকে। এখানে বলা হচ্ছে যে দ্বিকোটিক বিভাগ বলতে একটি জাতি বা শ্রেণীকে তার অন্তর্গত এমন দুটি বিরুদ্ধ পদ সংবলিত উপজাতি বা উপশ্রেণীতে ভাগ করা বোঝায় যে দুটি উপজাতি বা উপশ্রেণীর একটিতে একটি বিশেষ গুণ উপস্থিত এবং এই বিশেষ গুণটি অন্যটিতে অনুপস্থিত থাকে। এইভাবে যে প্রক্রিয়া বিভাজন প্রক্রিয়া, সেই বিভাজন প্রক্রিয়ার নামই হচ্ছে দ্বিকোটিক বিভাগ। আমরা একটি উদাহরণ দিলে বিষয়টি আরো পরিষ্কার হয়ে যাবে। এখানে উদাহরণটি দেখতে পাচ্ছ তোমরা। আমরা প্রথমে জীবকে নিয়ে এসেছি। জীবকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। তার একটি ভাগকে বলা হচ্ছে মানুষ আর তার বিরুদ্ধ পদ অমানুষ। অর্থাৎ জীবকে দুটি উপশ্রেণীতে ভাগ করেছি, মানুষ এবং অমানুষ। আবার মানুষকে দুটি শ্রেণীতে ভাগ করেছি, একটি হচ্ছে শিক্ষিত আর তার বিরুদ্ধ পদ অশিক্ষিত। এইভাবে করে শিক্ষিত মানুষকে আবার দুটো ভাগে ভাগ করেছি, যেমন বাঙালি এবং অবাঙালি। আবার বাঙালিকে দুভাগে ভাগ করেছি, বাংলাদেশি এবং অবাংলাদেশি। প্রত্যেক ক্ষেত্রেই তোমরা দেখতে পাচ্ছ যে পদটি আমরা ব্যবহার করছি সেই পদের বিরুদ্ধ পদটিকে নিয়ে এসে এখানে টোটাল দুভাগে ভাগ করা হচ্ছে। অর্থাৎ এই দুই ভাগে ভাগ করার কারণেই এই পদ্ধতিটার নাম হচ্ছে দ্বিকোটিক বিভাগ। আমরা নেক্সট যে স্লাইডে যাব সেখানে আরো সুন্দরভাবে দ্বিকোটিক বিভাগের ব্যুৎপত্তিগতভাবে যে অর্থ সেই জিনিসটি পরিষ্কার হব। আমরা পরের স্ক্রিনে চলে গেলাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে লেখা দেখতে পাচ্ছি আমরা যে দ্বিকোটিক শব্দটির ইংরেজি প্রতিশব্দ ডিকোটমি, যা দুটি গ্রিক শব্দ ডিকা এবং টেমনো থেকে উদ্ভূত। এই যে গ্রিক শব্দ দুটি ডিকা এবং টেমনো, এই ডিকা শব্দটি আবার এর অর্থ হচ্ছে কি দুই ভাগে ভাগ, ইন্টু টু ইংরেজিতে বললে এভাবে হয়। আর টেমনো অর্থ হচ্ছে ভাগ করা, টু কাট। সুতরাং আমরা ইংরেজিতে ডিকোটমি শব্দটির আক্ষরিক অর্থে বলতে পারি যে কি হচ্ছে, মানেটা দাঁড়াচ্ছে কাটিং ইনটু টু পার্টস। বা বাংলায় যদি আমরা বলি সে তাহলে সহজভাবে বলতে পারি যে কোনো কিছুকে দুই ভাগে ভাগ করা। তোমরা খেয়াল করে দেখো, আমরা যে দ্বিকোটিক বিভাগের যে উদাহরণটি যদি একটু মনে করার চেষ্টা করো, সেই উদাহরণটিতে আমরা প্রত্যেকটা শ্রেণীকে দুটো ভাগে ভাগ করছিলাম, একটি পদ এবং তার বিরুদ্ধ পদ দিয়ে। তাহলে এই টোটাল ডিকোটমি যে ইংরেজিটা আছে দ্বিকোটিক বিভাগের, তার ইংরেজিটার ভেতরের অর্থটাকে যদি আমরা পরিষ্কারভাবে বুঝি যে কাটিং ইনটু টু পার্টস, আর বাংলায় সেটা দাঁড়াচ্ছে কোনো কিছুকে দুই ভাগে ভাগ করা। তাহলে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যখন কোনো বিভাজন প্রক্রিয়া অব্যাহত থাকে তখন সেই প্রক্রিয়াটার নামই হচ্ছে দ্বিকোটিক বিভাগ। এই দ্বিকোটিক বিভাগে আবার কিছু বৈশিষ্ট্য আমরা পেতে পারি। আমরা আরো সহজভাবে বলতে পারি যে যৌক্তিক বিভাগে যে আমরা বৈশিষ্ট্যগুলো পেয়েছিলাম, দ্বিকোটিক বিভাগের ক্ষেত্রেও সেই সমস্ত বৈশিষ্ট্যই উপস্থিত থাকে। সেই কারণেই দ্বিকোটিক বিভাগ একটি খুব গুরুত্বপূর্ণ যৌক্তিক বিভাগের ক্ষেত্রে বলা যেতে পারে এবং এর ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ, যেহেতু যৌক্তিক বিভাগের সমস্ত বৈশিষ্ট্যগুলোই দ্বিকোটিক বিভাগের মধ্যেও পাওয়া যায়। আমরা একটু সংক্ষেপে বিশেষ বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু বোঝার চেষ্টা করি। প্রথমেই বলা হচ্ছে দ্বিকোটিক বিভাগে জাতিবাচক বা শ্রেণীবাচক পদকে বিভক্ত করা হয়, ঠিক যেমনটি যৌক্তিক বিভাগের ক্ষেত্রেও প্রযোজ্য ছিল। অর্থাৎ কোনো একক ব্যক্তি বা বস্তুকে আমরা কখনোই
বিভক্ত করতে পারবো না। বিভক্ত করতে গেলে বা দ্বিকোটিক বিভাগের সাহায্য নিতে গেলে আমাকে কোনো একটি জাতিবাচক পদ বা শ্রেণীবাচক পদকেই বিভক্ত করতে হবে। এবং দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এক্ষেত্রে কি করছি আমরা, যে একই সময়ে একটি মাত্র মূল সূত্র ব্যবহার করা হয় দ্বিকোটিক বিভাগের ক্ষেত্রে। যৌক্তিক বিভাগের ক্ষেত্রেও তোমরা খেয়াল করার চেষ্টা করো যে আমরা এই বৈশিষ্ট্যটি যৌক্তিক বিভাগের ক্ষেত্রেও প্রযোজ্য ছিল, যে কোনো একটি পদকে যখন আমরা বিভাজন প্রক্রিয়ায় আনি তখন একটি মাত্র মূল সূত্রের উপর ভিত্তি করেই সেই ভাগটা করা হতো। এই দ্বিকোটিক বিভাগের ক্ষেত্রেও তাই, একই সময়ে একটি মাত্র মূল সূত্র ব্যবহার করে আমরা এই বিভাজন প্রক্রিয়াটি চালাই। আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে দ্বিকোটিক বিভাগের ক্ষেত্রে বিভক্ত উপজাতি সমূহের মিলিত ব্যক্তার্থ মূল জাতির ব্যক্তার্থের সমপরিমাণ হয়। অর্থাৎ যখন আমরা বলছি যে মানুষকে দুটো ভাগে ভাগ করছি, বাঙালি এবং অবাঙালি, তখন টোটাল মানুষের সংখ্যা এবং বাঙালি এবং অবাঙালি এই দুই উপশ্রেণীর সংখ্যা যেন সমান সমান হয়, সেটি বলা হচ্ছে যে ব্যক্তার্থগতভাবে বিভক্ত মূল এবং উপজাতিসমূহ সমপরিমাণ হতে হবে। তাই বলা হচ্ছে দ্বিকোটিক বিভাগের ক্ষেত্রে বিভক্ত উপজাতিসমূহের মিলিত ব্যক্তার্থ মূল জাতির ব্যক্তার্থের সমপরিমাণ হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দ্বিকোটিক বিভাগের ক্ষেত্রে আমরা বলতে পারি যে দ্বিকোটিক বিভাগে বিরুদ্ধ পদ ব্যবহার করার কারণে বিভক্ত উপজাতি দুটি পরস্পর বিচ্ছেদক হয়। অর্থাৎ বাঙালি এবং অবাঙালি, এই যে মানুষকে দুটো ভাগে ভাগ করছি, এই বাঙালি এবং অবাঙালি একেবারেই বিচ্ছিন্ন দুটো শ্রেণী, এগুলোকে একত্রিত করার কোনো অবকাশ নেই। যেহেতু এখানে বিরুদ্ধ পদের মধ্য দিয়ে আমরা বিভাজন প্রক্রিয়া চালাই, সেই কারণেই বলা হচ্ছে যে দ্বিকোটিক বিভাগে বিরুদ্ধ পদ ব্যবহার করার কারণে বিভক্ত উপজাতি দুটি পরস্পর বিচ্ছেদক, অর্থাৎ সম্পূর্ণ আলাদা। মোটামুটিভাবে আমরা দ্বিকোটিক বিভাগের সংজ্ঞা, দ্বিকোটিক বিভাগের একটি উদাহরণ, দ্বিকোটিক বিভাগের ব্যুৎপত্তিগতভাবে অর্থ এবং বৈশিষ্ট্য পেলাম। এখন আমরা দেখব যে এই বিভাগের কিছু সুবিধা আছে এবং অসুবিধা আছে। যুক্তিবিদ্যায় আমরা এটাকে ব্যবহার করি যদিও, কিন্তু এর কিছু সুবিধাগুলো কী কী হতে পারে ব্যবহার করলে, আবার এর ব্যবহারের ফলে অসুবিধাও কিছু আছে, সেইগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এখানে আছে কি দ্বিকোটিক বিভাগের সুবিধা। সুবিধাগুলো প্রথমে আমরা জেনে নিই যে গুরুত্বপূর্ণ যে সুবিধা কয়েকটি আছে দ্বিকোটিক বিভাগের ক্ষেত্রে। প্রথম সুবিধার কথা বলা হচ্ছে কি, যে দ্বিকোটিক বিভাগে সংশ্লিষ্ট জাতি বা তার অন্তর্গত উপজাতিগুলো সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা ছাড়াই বিভাজন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব। অর্থাৎ যেই বিভক্ত মূলটিকে বা যেই মূল বিষয়টিকে আমরা বিভক্ত করব, সেই বিষয়টি সম্পর্কে অত বেশি আমাদের বাস্তব অভিজ্ঞতা বা বাস্তব জ্ঞান না থাকলেও আমরা সহজেই ওই বিরুদ্ধ পদের সাহায্য নিয়ে দ্বিকোটিক বিভাগ করতে পারি। সে কারণেই এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে একটি সহজ সরল প্রক্রিয়া। তাই এটি একটি প্রধান সুবিধা দ্বিকোটিক বিভাগের ক্ষেত্রে, যে অত বেশি জ্ঞানের প্রয়োজন নেই এই দ্বিকোটিক বিভাগ ব্যবহার করার ক্ষেত্রে। দ্বিকোটিক বিভাগের ক্ষেত্রে আরেকটি বড় সুবিধা হচ্ছে কি, যে দ্বিকোটিক বিভাগে যৌক্তিক বিভাগের সব নিয়মই অনুসরণ করা হয়, ফলে কোনো অনুপপত্তি সংগঠিত হওয়ার সম্ভাবনা থাকে না। যেহেতু আমরা সব নিয়মগুলোকে যথাযথভাবে অনুসরণ করি দ্বিকোটিক বিভাগে, কিসের নিয়ম? ওই যে যৌক্তিক বিভাগে যে নিয়মগুলো আমরা ফলো করতাম, সেই নিয়মগুলোই এখানে অনুসরণ করছি। সেক্ষেত্রে এই বিভাগের ক্ষেত্রে বা এই বিভাগ যখন পরিচালনা করি তখন কোনো রকম ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। এটি হচ্ছে আরেকটি বড় সুবিধা। তারপরে আরেকটি বড় সুবিধার কথা বলা হচ্ছে এটি একটি সহজ সরল প্রক্রিয়া, কারণ এই পদ্ধতিতে বিভাজ্য পদটিকে সদর্থক এবং নঞর্থক কেবল এ দুটি পদে বিভক্ত করতে হয় বলে কোনো জটিলতার সৃষ্টি হয় না। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সদর্থক এবং নঞর্থক, অর্থাৎ যখন একটি পদকে সদর্থক এবং নঞর্থক কেবল এই দুটি ভাগেই ভাগ করতে হচ্ছে, তখন এখানে আর কোনো নতুন করে জটিলতা বা কঠিন কোনো বিষয়ের অবতারণা ঘটে না। যে কারণেই এই পদ্ধতিটিকে বলা হচ্ছে একটি সহজ সরল প্রক্রিয়া। আরেকটি বড় সুবিধা দ্বিকোটিক বিভাগের ক্ষেত্রে, দ্বিকোটিক বিভাগের ক্ষেত্রে জাতি বা উপজাতি সমূহের যে কোনো স্তর থেকে বিভাজন প্রক্রিয়া শুরু করা যায় এবং যে কোনো পর্যায়ে তা শেষ করা যায়। এটি আরেকটি বড় সুবিধা। অর্থাৎ যে কোনো জায়গা থেকেই আমরা শুরু করতে পারি, আবার যে কোনো জায়গাতে গিয়েই আমরা থেমে যেতে পারি বা শেষ করতে পারি। আর সর্বশেষে আমরা বলবো দ্বিকোটিক বিভাগের সুবিধা
যে কি সহজ সরল প্রক্রিয়া হিসেবে দ্বিকোটিক বিভাগের প্রয়োগ এবং ব্যবহারে কোনরূপ বৈজ্ঞানিক জ্ঞানের প্রয়োজন হয় না। অর্থাৎ যেহেতু এটা বলছিলাম যে এখানে বাস্তব কোনো জ্ঞানের প্রয়োজন হয় না, আমার অভিজ্ঞতার প্রয়োজন হয় না, সে কারণে এই প্রক্রিয়াটি সহজ এবং সরল। আর এই সহজ সরল হওয়ার কারণে আমরা বলতে পারি যে এই পদ্ধতিটি প্রয়োগ করার ক্ষেত্রে বা ব্যবহার করার ক্ষেত্রে আমাদের কোনো বৈজ্ঞানিক জ্ঞানের প্রয়োজন হয় না। এই ছিল বলা যেতে পারে মোটামুটি দ্বিকোটিক বিভাগের সুবিধাগুলো। এবার আসি আমরা পরের স্লাইডে যাই। এখানে আমরা কি বলছি, দ্বিকোটিক বিভাগের অসুবিধাগুলো কি কি। এই অসুবিধাগুলো আমরা এক এক করে আলোচনা করি। দ্বিকোটিক বিভাগের প্রতিটি ধাপে একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো কি বলছি। দ্বিকোটিক বিভাগের প্রতিটি ধাপে নয়অর্থক পদ দ্বারা বিভক্ত উপশ্রেণীগুলো অস্পষ্ট ও অনির্দিষ্ট থাকে। একটি উদাহরণ দিলে তোমাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। যেমন এখানে উদাহরণ আমরা ব্যবহার করেছি, যেমন জীব জাতিকে আমরা কি বলছি, মানুষ ও অমানুষ। মানুষ হচ্ছে সদর্থক পদ আর অমানুষ হচ্ছে নয়অর্থক পদ। এই দুটি উপজাতিতে বিভক্ত করলে এখানে অমানুষ বলতে কাদের বোঝানো হচ্ছে, অর্থাৎ কারা অমানুষ শ্রেণীর অন্তর্ভুক্ত তা কিন্তু সুস্পষ্ট নয়। মানুষ বলতে আমরা সহজেই বুঝে নিচ্ছি যে কাদেরকে আমরা বলছি মানুষ, আর অমানুষ বলতে কাদেরকে বলছি, মানে জীবজন্তুকে বলছি অমানুষ, নাকি মানুষরূপী কিছু অমানুষ যারা আছে তাদেরকে বলছি, নাকি উদ্ভিদ শ্রেণীকে বলছি। এখানে পুরো বিষয়টাই একটু অস্পষ্ট, একটা গোলমেলে বিষয় বলে মনে হচ্ছে। সে কারণেই এটি একটি দ্বিকোটিক বিভাগের অসুবিধা আমরা বলতে পারি। এই অসুবিধাটি কি, যে নয়অর্থক পদ দিয়ে যেই বিভক্ত উপশ্রেণীটা আমরা পাচ্ছি সেই উপশ্রেণীটার সীমাবদ্ধতা রয়েছে, সীমানাটা আমরা নির্ধারণ করতে পারছি না। অর্থাৎ আমরা যখন বলছি যে জীব জাতিকে মানুষ এবং অমানুষ এই দুটি উপশ্রেণীতে বিভক্ত করছি, তখন অমানুষ বলতে কাদের বুঝছি এইটা এর কোনো সীমারেখা নেই। এখানে আমরা ঠিক স্পষ্ট করে বুঝতে পারছি না যে কাদেরকে আমরা অমানুষ বলছি বা কোন শ্রেণীটাকে আমরা অমানুষ হিসেবে গণ্য করছি। এটা একটি বড় অসুবিধা দ্বিকোটিক বিভাগের ক্ষেত্রে। আরেকটি অসুবিধা হচ্ছে এরকম যে দ্বিকোটিক বিভাগ হচ্ছে একটি বাস্তব অভিজ্ঞতা বর্জিত প্রক্রিয়া। আমরা আগেই বলেছিলাম, সুবিধার সময় বলেছিলাম, এটি তোমাদের নিশ্চয়ই স্মরণে আছে, যে দ্বিকোটিক বিভাগে বাস্তব জ্ঞানের বা বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন হয় না। ঠিক সেটি আবার একটি অসুবিধাও এখানে আমরা দেখতে পাচ্ছি, যে দ্বিকোটিক বিভাগ হচ্ছে একটি বাস্তব অভিজ্ঞতা বর্জিত প্রক্রিয়া, অথচ বিভাজন পদ্ধতিতে বিভাগের মূল সূত্র সম্পর্কে বাস্তব জ্ঞান থাকার প্রয়োজন আছে। এটি একটি মানে বলতে পারি আমরা দ্বান্দ্বিক একটা বিষয়। আমরা সুবিধার ক্ষেত্রে বলছি এর প্রয়োজন না হলেও এর দরকার নেই, আবার অসুবিধার ক্ষেত্রে বলছি ওইটি না থাকার কারণে আবার আমাদের কিছু সমস্যা হয়ে যাচ্ছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে দ্বিকোটিক বিভাগের অসুবিধার ক্ষেত্রে আমি কি বলছি, যে একটি বাস্তব অভিজ্ঞতা বর্জিত যে প্রক্রিয়া, সেই কারণে আমরা এই বাস্তব জ্ঞান না থাকলে কোনো বিষয় সম্পর্কে আমি ধারণাও করতে পারবো না। কিছুটা মিনিমাম বা ন্যূনতম একটা জ্ঞান তো আমার থাকার প্রয়োজন আছে। সেই ক্ষেত্রে দ্বিকোটিক বিভাগে এই অসুবিধাটাকে আমার ফেস করতে হয়। আরেকটি বড় অসুবিধা আমরা বলতে পারি এভাবে, যে দ্বিকোটিক বিভাগ একটি দীর্ঘ ও অনির্দিষ্ট প্রক্রিয়া, কারণ এই প্রক্রিয়ায় প্রতিটি ধাপে নতুন পদের পরিবর্তে বিরুদ্ধ পদ দ্বারা বিভক্ত করতে থাকলে প্রক্রিয়াটি কোথায় গিয়ে শেষ হবে তা নিশ্চিত করে বলা যায় না। ওই যে আমরা উদাহরণটা যদি খেয়াল করি, যে জীব, জীব থেকে মানুষ, অমানুষ, মানুষ থেকে বাঙালি, অবাঙালি, বাঙালি থেকে বাংলাদেশি, অবাংলাদেশি, বাংলাদেশি থেকে আরও এভাবে করতে করতে আমরা আসলে কোথায় গিয়ে ঠেকবো এটি বলা খুব দুরূহ ব্যাপার। তো সে কারণেই দ্বিকোটিক বিভাগকে বলা হচ্ছে একটি দীর্ঘ এবং অনির্দিষ্ট প্রক্রিয়া, কারণ এর শেষটা কোথায় হবে বলা মুশকিল। যেহেতু এখানে নতুন পদ ব্যবহার করছি না, আমরা বিরুদ্ধ পদ দিয়ে দিয়ে আমরা এই বিভাজনগুলো করতে থাকছি। সে কারণে এই পদ্ধতিটিকে আমরা একটি বলছি যে দীর্ঘ এবং অনির্দিষ্ট প্রক্রিয়া। আর যখনই কোনো প্রক্রিয়া অনির্দিষ্ট হয়ে যায় তখন তার মধ্য দিয়ে আমরা মানে সত্য জ্ঞান বা বৈজ্ঞানিক জ্ঞান পাওয়ার ক্ষেত্রে এটা আমাদের একটা অন্তরায় হয়ে যায়, বাধা সৃষ্টি করে। এই কারণেই দ্বিকোটিক বিভাগের এই বিষয়টি হচ্ছে একটি অসুবিধা। এবার দ্বিকোটিক বিভাগের সর্বশেষ যে গুরুত্বপূর্ণ অসুবিধাটি আমরা পেয়ে থাকি সেটি হচ্ছে কি, রূপানুসারী প্রক্রিয়া হিসেবে দ্বিকোটিক বিভাগ সাধারণভাবে বাস্তবতার সাথে সম্পর্কিত নয়, যার কারণে এ প্রক্রিয়ার মধ্যে সত্যতার প্রতিফলন খুব একটা দেখা যায় না। অর্থাৎ আমরা বাস্তব জীবনে
যে বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে সত্যকে জানি বা জানার চেষ্টা করি, দ্বিকোটিক বিভাগের মধ্য দিয়ে যখন আমরা এই কাজটি করতে যাই তখন আমরা একটু অসুবিধায় পড়ে যাই। কারণ এই প্রক্রিয়াটাই এমন যে যেহেতু এই প্রক্রিয়ার সাথে বাস্তব জ্ঞানের কোনো সম্পর্ক নেই বা বাস্তব অভিজ্ঞতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বা বাস্তব অভিজ্ঞতা বর্জিত একটি প্রক্রিয়া, সেই কারণে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা সত্যতার কাছাকাছি পৌঁছতে পারি না বা বলতে পারি যে সত্যতার প্রতিফলন এই প্রক্রিয়ার মধ্যে খুব একটা দেখতে পাই না। এটি হচ্ছে আমাদের জ্ঞান অর্জনের ক্ষেত্রে একটি বড় অসুবিধা দ্বিকোটিক বিভাগের ক্ষেত্রে। তো এই ছিল মোটামুটি আমাদের যৌক্তিক বিভাগের যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দ্বিকোটিক বিভাগ, সেই দ্বিকোটিক বিভাগ নিয়ে আলোচনা। আজকে আমরা মোটামুটি বলা যেতে পারে যে আমরা এর যৌক্তিক বিভাগ সম্পর্কে গত 2টি ক্লাসে এবং আজকে হচ্ছে এই যৌক্তিক বিভাগের 3য় পর্বের ক্লাস, এই 3টি ক্লাসে মোটামুটি আমরা যৌক্তিক বিভাগ সম্পর্কিত বিভিন্ন আলোচনা যা ছিল সবগুলোই মোটামুটি শেষ করে ফেললাম। আমরা পরবর্তীতে নতুন কোনো অধ্যায় নিয়ে আবার তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। শেষ করার আগে আমি একটি বিশেষ অনুরোধ তোমাদের কাছে করতে চাই, সেটি হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো যে সরকার কর্তৃক তোমাদের বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেয়া হচ্ছে প্রতি সপ্তাহে বিভিন্ন বিষয়ে, এবং আমার যুক্তিবিদ্যাতেও বিভিন্ন অ্যাসাইনমেন্ট তোমাদের অলরেডি 4র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট তোমরা পেয়ে গেছো। তো এই অ্যাসাইনমেন্টগুলো তোমরা খুব মনোযোগ দিয়ে লেখার চেষ্টা করো, কারণ আমাদের এই যে তোমরা যে নিশ্চয়ই জানো যে গোটা বিশ্বজুড়ে যে করোনা মহামারীর প্রকোপ চলছে, তার প্রভাব আমাদের দেশেও পড়েছে, যে কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এখন তোমাদের তো জীবন তো আর থেমে থাকবে না, পড়াশোনাটাও তো আর বন্ধ রাখা যাবে না। তো সেই কারণেই সরকার বিভিন্ন উদ্যোগ নেওয়ার মধ্য দিয়ে চেষ্টা করছেন তোমাদের শিক্ষা জীবন যেন কোনো বাধার সৃষ্টি না হয়, সেই কারণে বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে এই শিক্ষার ধারাবাহিকতাটাকে বজায় রাখার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। তারই ফলশ্রুতিতে সরকার কর্তৃক যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হচ্ছে পরীক্ষার বিকল্প হিসেবে আপাতত ধরে নেওয়া যেতে পারে। এই অ্যাসাইনমেন্টগুলোকে তোমরা খুব গুরুত্ব সহকারে নেবে কারণ এই অ্যাসাইনমেন্টের ফলাফলের উপরেও নির্ভর করবে তোমাদের পরবর্তী পরীক্ষার ফলাফল। হয়তোবা এমন হতে পারে তোমাদেরকে বোর্ডের যে পরীক্ষা হয় সেই পরীক্ষার পরিবর্তে এই অ্যাসাইনমেন্টের মূল্যায়নের মধ্য দিয়েই তোমাদের মেধা যাচাইয়ের একটা সুযোগ থেকে যেতে পারে। হয়তো পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে আবার পরীক্ষায় বসতে হবে তোমাদের সকলকে, কিন্তু তারপরেও তোমাদের এই অ্যাসাইনমেন্টগুলো তোমাদের মূল্যায়নের ক্ষেত্রে এই অ্যাসাইনমেন্ট মূল্যায়নের মধ্য দিয়ে তোমাদের মেধা যাচাইয়ের প্রক্রিয়াটি চলমান থাকবে। সেই কারণেই তোমাদেরকে এই খুব গুরুত্বের সাথে এই অ্যাসাইনমেন্টের বিষয়বস্তুগুলোকে বুঝে নিয়ে ভালো মতো করে লিখে জমা দিতে হবে, এটি তোমাদের মাথায় রাখতে হবে। এবং আবারও বলছি যে আমরা এই যে অনলাইনে যে ক্লাসগুলো দিচ্ছি প্রতিনিয়ত, সেই ক্লাসগুলো তোমাদের জানি তোমাদের অনেক রকম সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু তোমরা তারপরেও চেষ্টা করবে যে কোনোভাবে হোক এই ক্লাসগুলোকে ফলো করার, সেটা ইউটিউবের মধ্য দিয়ে হোক, সেটা ফেসবুকের মধ্য দিয়ে হোক। তোমাদের যার মনে করো যে এরকম অ্যান্ড্রয়েড ফোন আছে তাদের কাছে সবাই মিলে একসাথে গিয়ে তোমরা দেখতে পারো, বা গ্রুপ ওয়াইজ ভাগ করে নিয়ে দেখতে পারো। আর তোমাদের প্রত্যেকেরই যদি নিজের 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 অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, তাহলে তো খুবই ভালো। অতএব আমি অনুরোধ করছি, আমাদের যে নির্দেশনাগুলো তোমাদেরকে দেওয়া হচ্ছে, যে অনুরোধগুলো আমরা করছি সেগুলো তোমরা যথাযথভাবে পালন করবে, তাহলেই কেবল তোমাদের শিক্ষা জীবন সুন্দর এবং স্বাভাবিকভাবে গতিশীল হবে, এবং আমরা তাই চাই, এটাই আমরা আশা করছি। সকলকে ধন্যবাদ।